হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সহজ কম্পিটিটিভ। আজকে আমরা নিয়ে এসেছি এসএসসি জিডির 30টি বাছাই করা প্রশ্ন, এসএসসি জিডির প্র্যাকটিস সেট। ক্লাসটি ভালো করে দেখো, সব প্রশ্নগুলি ভালো করে আলোচনা করব। প্রথম প্রশ্ন, ভারতের দীর্ঘতম নদী কোনটি? ব্রহ্মপুত্র, গঙ্গা, গোদাবরী, সিন্ধু। কোনটি উত্তর হবে? উত্তর হচ্ছে গঙ্গা। ভারতের দীর্ঘতম নদী হলো গঙ্গা। এখানে আর একটি প্রশ্ন হয়, যদি বলে যে সবথেকে ওয়াটার ক্যাপাসিটি বেশি আছে, তখন উত্তর হবে ব্রহ্মপুত্র। আর একটা জিনিস জানিয়ে দিই যে ব্রহ্মপুত্র আর সিন্ধু এই দুটি নদীর দৈর্ঘ্য কিন্তু গঙ্গার থেকে বেশি। কিন্তু গঙ্গাটা কেন উত্তর হয়, তার কারণ হচ্ছে ব্রহ্মপুত্র আর সিন্ধু নদীর বেশিরভাগ অংশই ভারতের বাইরে, কিন্তু বেশিরভাগ অংশই ভারতের বাইরে, তাই উত্তর হয় গঙ্গা। আর গোদাবরীকে বলা হয় দক্ষিণ ভারতের গঙ্গা। গোদাবরীকে বলা হয় দক্ষিণ ভারতের গঙ্গা। আর গোদাবরীর আরেকটা নাম হচ্ছে বৃদ্ধ গঙ্গা, বৃদ্ধ গঙ্গা। ওকে, নেক্সট প্রশ্ন, ভারতের প্রাচীনতম পর্বতমালা কোনটি? হিমালয়, আরাবল্লী, পশ্চিমঘাট, বিন্ধ্য। কোনটি উত্তর হবে? উত্তর হচ্ছে আরাবল্লী। এটা হচ্ছে আরাবল্লী, আরাবল্লী, এটা বানানটা ভুল আছে। ভারতের প্রাচীনতম পর্বতমালা হচ্ছে আরাবল্লী। আচ্ছা, নেক্সট হচ্ছে হিমালয়। হিমালয়কে বলা হয় নবীনতম, হিমালয়কে বলা হয় নবীনতম পর্বতমালা। নবীনতম পর্বতমালা কেন? তার কারণ হচ্ছে এটি এই আরাবল্লীর থেকে অনেক পরে আর কি এটা তৈরি হয়েছে, আর এটা এখনও পর্যন্ত বেড়েই চলেছে। আচ্ছা, পশ্চিমঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে আনাইমুদি, আনাইমুদি, আনাইমুদি। শিবসমুদ্রম জলপ্রপাত কোন নদীতে অবস্থিত? তো এটার উত্তর কী হবে? কাবেরী, কৃষ্ণা, নর্মদা, গোদাবরী। উত্তর হচ্ছে কি? কাবেরী। কাবেরী নদীর উপরে শিবসমুদ্রম জলপ্রপাত অবস্থিত। ভারতের সর্বোচ্চ শৃঙ্গ গডউইন অস্টিন, যেটাকে বলা হয় K2, সেটা কোন পর্বত শ্রেণীতে অবস্থিত? এটার উত্তর হচ্ছে কারাকোরাম। আচ্ছা, যদিও এটা অবস্থিত কিন্তু POK-তে, পাক অকুপাইড কাশ্মীরে। নর্মদা ও তাপি নদীর মধ্যবর্তী স্থানে কোন পর্বত অবস্থিত? সাতপুরা, বিন্ধ্য, অজন্তা, মহাদেব। উত্তর হচ্ছে কি? সাতপুরা। এখানে একটা প্রশ্ন আসে যে নিচের মধ্যে কোন নদীটি, যেটা বলা হয় আরব সাগরে পতিত হয়? উত্তর কি? নর্মদা। আর তার সাথে কি? তাপি। এই দুটি নদী পতিত হয় আরব সাগরে। নেক্সট প্রশ্ন, লোকটাক হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত? তো উত্তর কি? উড়িষ্যা, মণিপুর, জম্মু কাশ্মীর, রাজস্থান। লোকটাক হ্রদ অবস্থিত মণিপুর রাজ্যে। এই মণিপুরে একটা প্রশ্ন আসে যে বিশ্বের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? না, এটা অবস্থিত এই মণিপুরে। আর এইটা জাতীয় উদ্যানের নাম হচ্ছে কেইবুল লামজাও। এইটা জাতীয় উদ্যানটার নাম হচ্ছে কেইবুল লামজাও জাতীয় উদ্যান। কোন নদীকে বিহারের দুঃখ বলা হয়? বিহারের দুঃখ কাকে বলা হয়? দামোদর, কোসি, মহানদী, সোন। তো বিহারের দুঃখ বলা হয় কোসিকে। আর দামোদরকে কি বলা হয়? দামোদরকে বলা হয় বাংলার দুঃখ। কত সালে ভারতে সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহ শুরু হয়েছিল? 1857, 1856, 1757, 1905। উত্তর হচ্ছে 1857 সালে। আর 1757 সালে কি শুরু হয়েছিল? পলাশির যুদ্ধ। 1757 সালে শুরু হয়েছিল পলাশির যুদ্ধ। 1905 সালে কী হয়েছিল? বঙ্গভঙ্গ। 1905 সালে বঙ্গভঙ্গ শুরু হয়েছিল। যদি বলে কার আমলে? উত্তর হচ্ছে লর্ড কার্জন। লর্ড কার্জনের আমলে শুরু হয়েছিল 1905 সালে বঙ্গভঙ্গ। জাতীয় কংগ্রেস কার আমলে প্রতিষ্ঠিত হয়েছিল? লর্ড কার্জন, লর্ড ডাফরিন, লর্ড রিপন, লর্ড মাউন্টব্যাটেন। উত্তর হচ্ছে কি? উত্তর হচ্ছে লর্ড ডাফরিনের আমলে শুরু হয়েছিল। কত সালে? 1885 সালে। প্রথম সভাটি কোথায় হয়েছিল জাতীয় কংগ্রেসের? বোম্বেতে। কোথায় হবার কথা ছিল? পুনেতে। পুনেতে কেন হয়নি? তার কারণ পুনেতে কি রোগ ছড়িয়ে গিয়েছিল? প্লেগ ছড়িয়ে গিয়েছিল বলে পুনেতে হয়নি, সেটা হয়েছিল বোম্বেতে। আর প্রথম সভায় সভাপতি কে ছিল? উমেশ চন্দ্র ব্যানার্জি। প্রথম সভায় সভাপতি ছিলেন উমেশ চন্দ্র ব্যানার্জি। লর্ড কার্জন কেন বিখ্যাত? তার কারণ হচ্ছে লর্ড কার্জনের আমলে 1905 সালে হয়েছিল বঙ্গভঙ্গ। লর্ড রিপন কেন বিখ্যাত? তার কারণ হচ্ছে লর্ড রিপন, যেটা আমাদের একটা আইন ছিল, যেটা নাট্যাভিয়ন নিয়ন্ত্রণ আইন, সেই আইনটিকে লর্ড রিপন কী করেছিলেন? সেই আইনটিকে লর্ড রিপন বন্ধ করে দিয়েছিলেন। আর লর্ড মাউন্টব্যাটেন কেন বিখ্যাত? তার কারণ হচ্ছে লর্ড মাউন্টব্যাটেন হলো শেষ, যেটাকে বলা হয় ভাইসরয়। নেক্সট, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কোন শহরে ঘটেছিল? লাহোর, অমৃতসর, দিল্লি, চৌরি চৌরা। উত্তর কি? উত্তর হচ্ছে অমৃতসর। প্রশ্ন করেছে কোন শহরে ঘটেছিল, তাহলে হয়েছিল কোথায়? পাঞ্জাবের অমৃতসর শহরে। কত সালে? 1919 সালের কতই? 13ই এপ্রিল। 1919 সালের 13ই এপ্রিল। আচ্ছা, চৌরি চৌরা ঘটনা কবে হয়েছিল? চৌরি চৌরা ঘটনা হয়েছিল 1922 সালের 5 ফেব্রুয়ারি। 1922 সালের 5 ফেব্রুয়ারি। আর চৌরিচৌরা ঘটনা কোথায় হয়েছিল? এটা একটা প্রশ্ন এসেছিল WBCS 2023-এ, যে চৌরিচৌরা ঘটনাটি উত্তরপ্রদেশের কোন জেলাতে হয়েছিল? তো জেলাটার নাম ছিল গোরক্ষপুর। জেলাটার নাম ছিল গোরক্ষপুর।
উত্তরপ্রদেশের গোরখপুর জেলায় হয়েছিল এই চৌরি চৌরাটি। আচ্ছা, এখানে 22 জন পুলিশকর্মী মারা গিয়েছিলেন। আর এই চৌরি চৌরা 5ই ফেব্রুয়ারি হয়েছিল বলে গান্ধীজি যে আন্দোলনটা শুরু করেছিলেন কত সালে, 1920 সালে যে আন্দোলন শুরু করেছিলেন যেটাকে বলা হয় অসহযোগ আন্দোলন, সেটা 12ই ফেব্রুয়ারি এই আন্দোলনটি বন্ধ করে দিয়েছিলেন। মহাত্মা গান্ধী কত সালে দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফিরে আসেন? 1915, 1919, 1942, 1947। উত্তর কি? 1915। 1915 কবে? 1915 9 জানুয়ারি। আর 9 জানুয়ারি যেহেতু গান্ধীজি দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফিরে এসেছিলেন, তাই 9 জানুয়ারি আমরা ভারতে কী পালন করি? প্রবাসী ভারতীয় দিবস। প্রবাসী ভারতীয় দিবস। এটা 2003 সাল থেকে শুরু হয়। 2015 সালে এইটিকে 2003 সালে এটা প্রত্যেক বছর এক বছর অন্তর অন্তর হতো, কিন্তু 2015 সাল থেকে এটা 2 বছর অন্তর অন্তর হয়। লাস্ট হয়েছে 2025 সালে। 2025 সালে কোথায় হয়েছে? উড়িষ্যা। 2025 সালে হয়েছে উড়িষ্যার ভুবনেশ্বরে। নেক্সট, 1919 সালে কী হয়েছিল? জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল। 1919 সালে একটা নতুন আইন এসেছিল, যে আইনটার নাম কি? মন্টেগু স্পোর্ট আইন। নেক্সট, 1942 সালে কী হয়েছিল? কুইট ইন্ডিয়া মুভমেন্ট, যেখানে গান্ধীজি কী বলেছিলেন যে ডু অর ডাই, করেঙ্গে ইয়া মরেঙ্গে। 1947 সালে আমরা স্বাধীনতা লাভ করেছিলাম। নেক্সট প্রশ্ন, স্বরাজ আমার জন্মগত অধিকার, এটি কার উক্তি? সুভাষচন্দ্র বসু, বাল গঙ্গাধর তিলক, লালা রাজপথ রায়, ভগৎ সিং। উত্তর কি? বাল গঙ্গাধর তিলক। তো এটি বলেছিলেন বাল গঙ্গাধর তিলক। আচ্ছা, বাল গঙ্গাধর তিলক, এই বাল গঙ্গাধর তিলক একটা প্রশ্ন আসে যে বাল গঙ্গাধর তিলক কখন মারা গিয়েছিলেন? তো তোমরা এটা ভালো করে জেনে নাও যে বাল গঙ্গাধর তিলক মারা গিয়েছিলেন 1920 সালের 1 আগস্ট। আর এই 1 আগস্ট চালু হয়েছিল অসহযোগ আন্দোলন, গান্ধীজি শুরু করেছিলেন। তো যেদিন আন্দোলনটা শুরু হয়েছিল সেদিনই এই বাল গঙ্গাধর তিলক মারা গিয়েছিলেন। আর বাল গঙ্গাধর তিলক মারা গিয়েছিলেন বলেই এই অসহযোগ আন্দোলনটা যখন গান্ধীজি শুরু করেছিলেন, তখন গান্ধীজি একটা বলেছিলেন যে মাই স্ট্রংগেস্ট হ্যান্ড হ্যাজ গন। আচ্ছা, লালা রাজপথ রায় একটা বই লিখেছিলেন, এই বইটি থেকে প্রশ্ন আসে আনহ্যাপি ইন্ডিয়া। আনহ্যাপি ইন্ডিয়া এই বইটি লালা রাজপথ রায় লিখেছিলেন। আর লালা রাজপথ রায় মারা গিয়েছিলেন 1928 সালে। কখন মারা গিয়েছিলেন? না, 1928 সালে যখন আমাদের সাইমন কমিশন এসেছিল, সাইমন কমিশনের বিরোধিতা করছিলেন, গো সাইমন ব্যাক এরকম বলছিল। তো 1928 সালে সেখানে লাঠিচার্জ হয়েছিল, সেই লাঠিচার্জে এই লালা রাজপথ রায় মারা গিয়েছিলেন। নেক্সট প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলন কত সালে শুরু হয়েছিল? 1930, 1942, 1920, 1946। তো ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়েছিল 1942। 1942 সালে কবে? 1942 সালে 8ই আগস্ট। আর আমরা জানি যে তার পরের দিন অর্থাৎ 9ই আগস্ট যত বড় বড় নেতারা ছিল, মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু, সবাইকে জেলে ভরে দিয়েছিলেন আর কি। আচ্ছা, এখানে আছে দেখো 1930। 1930 সালে কী শুরু হয়েছিল বলে দেখি? 1930 সালে শুরু হয়েছিল লবণ সত্যাগ্রহ। 1930 সালে শুরু হয়েছিল লবণ সত্যাগ্রহ, বা যেটাকে আমরা জানি আইন অমান্য আন্দোলন। এটা শুরু করেছিলেন কবে? 1930 সালের 12ই মার্চ। আর এটা কবে শেষ হয়েছিল, মানে ডান্ডির যে যাত্রাটা শুরু করেছিল সেই যাত্রাটা কবে পৌঁছেছিলেন? 12ই মার্চ শুরু করেছিলেন আর পৌঁছেছিলেন 6 এপ্রিল। এই যে 1920 সালে, এটা বলে দিলাম তো, 1920 সালে অসহযোগ আন্দোলন শুরু হয়েছিল। আর 1920 সালের 1 আগস্ট বাল গঙ্গাধর তিলক মারা গিয়েছিলেন। নেক্সট, আজাদ হিন্দ ফৌজ কে গঠন করেছিলেন? রাসবিহারী বসু, সুভাষচন্দ্র বসু, ক্যাপ্টেন মোহন সিং, চিত্তরঞ্জন দাস। উত্তর হচ্ছে রাসবিহারী বসু। তো রাসবিহারী বসু এটা তৈরি করেছিলেন, পরবর্তী ক্ষেত্রে সুভাষচন্দ্র বসুর হাতে এর দায়িত্ব তুলে দিয়েছিলেন। নেক্সট, ভারতের জাতীয় আয় প্রথম কে পরিমাপ করেছিলেন? এটা প্রত্যেকটি পরীক্ষায় আসে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভারতের জাতীয় আয় প্রথম পরিমাপ করেছিলেন কে? দাদাভাই নৌরোজি। দাদাভাই নৌরোজিকে আমরা কী নামে জানি? যে দাদাভাই নৌরোজি আমরা জানি যে গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া। আচ্ছা, প্রশান্তচন্দ্র বর্ণাঢ্যকে আমরা বলা হয় যে ফাদার অফ ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্স। ফাদার অফ ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্স। বি আর আম্বেদকরকে কী বলা হয়? সংবিধানের জনক। নেক্সট প্রশ্ন, ভারতের জাতীয় আয় গণনা করে কোন সংস্থা? কোন সংস্থা জাতীয় আয় গণনা করে? আরবিআই, নীতি আয়োগ, এনএসও বা সিএসও, অর্থমন্ত্রক। উত্তর হচ্ছে এনএসও বা সিএসও। আগে সিএসও করতো, এখন করে এনএসও। এনএসওর ফুল ফর্ম কি? ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিস। আর সিএসওর ফুল ফর্ম কি? সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অফিস। জিডিপির পূর্ণ কথা কি, মানে জিডিপির ফুল ফর্ম কি? তোমরা আমাকে কমেন্টে জানাও অবশ্যই, আর আমি বলে দিচ্ছি তোমাদেরকে। নেক্সট, জিডিপির ফুল ফর্ম কি? গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। নিচের কোনটিকে প্রকৃত জাতীয় আয় বলা হয়? এনএনপি অ্যাট ফ্যাক্টর কস্ট। এনএনপি মানে কি? এনএনপি মানে হচ্ছে নেট ন্যাশনাল প্রোডাক্ট। তো নেট ন্যাশনাল প্রোডাক্ট অ্যাট ফ্যাক্টর কস্ট। ওকে, জাতীয় আয় মানে ন্যাশনাল ইনকাম পরিমাপের কয়টি পদ্ধতি আছে? কটা পদ্ধতিতে ন্যাশনাল ইনকাম পরিমাপ করা হয়? 2টি, 3টি, 4টি, 5টি। উত্তর কি? উত্তর হচ্ছে 3টি।
কোন কোন পদ্ধতিতে? প্রথম পদ্ধতি হচ্ছে আয় পদ্ধতি, কত টাকা আয় হলো সেই পদ্ধতি। দ্বিতীয় পদ্ধতি হচ্ছে উৎপাদন, কত টাকার উৎপাদন হলো। তৃতীয় হচ্ছে ব্যয়, মানে কত টাকার খরচ হলো সেইটি। এই তিনটি পদ্ধতিতে জাতীয় আয় পরিমাপ করা হয়। জাতীয় আয় পরিমাপ কে করে? এনএসও, ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিস। বন্ধ অর্থনীতি অর্থাৎ ক্লোজড ইকোনমি বলতে কী বোঝানো হয়? মানে ক্লোজড ইকোনমি বলতে কী বোঝানো হয়, এর মানেটা কি? এর মানেটা কি? এর মানেটা হলো যে যেখানে আমদানি বা রপ্তানি কিছুই হয় না, এটা উত্তর। যেখানে আমদানিও হয় না, যেখানে রপ্তানিও হয় না। মানে ধরো এটা একটা দেশ, এই দেশ থেকে এই দেশে কোনো কিছু অন্য কোনো বাইরের দেশ থেকে কোনো কিছু আসেও না, আবার এই দেশ থেকে অন্য বাইরের দেশে কোনো কিছু যায় না, সেটাকে বলা হয় কি? বন্ধ অর্থনীতি। অর্থাৎ এই অর্থনীতিটা বন্ধ আছে, ক্লোজড ইকোনমি। ভারতের জাতীয় আয়ে কোন ক্ষেত্রে অবদান সবথেকে বেশি? মানে আমাদের যে সেক্টরগুলো আছে, প্রাইমারি সেক্টর, সেকেন্ডারি সেক্টর, টার্সিয়ারি সেক্টর, এই তিনটে সেক্টরের মধ্যে মানে কৃষিক্ষেত্র, শিল্পক্ষেত্র, সেবাক্ষেত্র, কোনটা জাতীয় আয়ে সবথেকে বেশি অংশ জুড়ে থাকে? মানে কোনটা বেশি কন্ট্রিবিউট করে আর কি? উত্তরটা হচ্ছে কি? সেবাক্ষেত্র। সেবাক্ষেত্র মানে যেটাকে আমরা বলা হয় টার্সিয়ারি সেক্টর। এখানে কে কে আছে? এখানে ব্যাংক আছে, এখানে আইটি সেক্টর আছে, এগুলো সবথেকে বেশি কন্ট্রিবিউট করে। নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধানের জনক কাকে বলা হয়? এটা তোমরা সবাই জানো, প্রত্যেকটি পরীক্ষা আসে। ভারতীয় সংবিধানের জনক বলা হয় ডক্টর বি.আর. আম্বেদকরকে। রাজেন্দ্র প্রসাদ আমাদের প্রথম রাষ্ট্রপতি, যিনি দুবার নির্বাচিত হয়েছিলেন। তারপর থেকে কোনো রাষ্ট্রপতি দুবার নির্বাচিত হয়নি। সর্দার বল্লভভাই প্যাটেলের ডাকনাম কি? আমরা সবাই জানি, সর্দার বল্লভভাই প্যাটেলের ডাকনাম হলো লৌহ মানব। সংবিধানের কোন অনুচ্ছেদে সাম্যের অধিকার বর্ণিত আছে? সংবিধানের কোন অনুচ্ছেদে সাম্যের অধিকার বর্ণিত আছে? সাম্যের অধিকার কি? এটি হচ্ছে একটা মৌলিক অধিকার। মৌলিক অধিকার কোন দেশ থেকে নেওয়া হয়েছে? না, ইউএসএ থেকে, আমেরিকা থেকে মৌলিক অধিকার নেওয়া হয়েছে। যখন সংবিধান কার্যকরী হয়েছিল কবে? 1950 সালের 26শে জানুয়ারি। যখন সংবিধান কার্যকরী হয়েছিল তখন আমাদের মৌলিক অধিকার কতগুলি ছিল? 7টি ছিল। বর্তমানে কতগুলি আছে? 6টি আছে। কোনটিকে বাদ দিয়েছে? যেটা আমাদের ছিল সম্পত্তির অধিকার, সেটিকে বাদ দিয়েছে। আচ্ছা, তাহলে এটা উত্তরটি কী হবে? যে সংবিধানের কোন অনুচ্ছেদে সাম্যের অধিকার বর্ণিত আছে? উত্তরটা হবে সাম্যের অধিকার 14 থেকে 18-তে। 14 থেকে 18-তে কী আছে? সাম্যের অধিকার। আচ্ছা, নেক্সট প্রশ্ন, মূল সংবিধানে কয়টি মৌলিক কর্তব্য ছিল? তাহলে মূল সংবিধানে কয়টি মৌলিক কর্তব্য ছিল? আমি একটু আগে বললাম যে যখন সংবিধান কার্যকরী হয়েছিল তখন মৌলিক অধিকার কতগুলি ছিল? 7টি ছিল। তারপরে কোনটিকে বাদ দেওয়া হলো? 1976 সালের 44th অ্যামেন্ডমেন্টের সাহায্যে যেটা সম্পত্তির অধিকার, সেটিকে বাদ দেওয়ার পরে কটি মৌলিক অধিকার বর্তমানে আছে? 6টি। আর যদি প্রশ্ন আসে মৌলিক কর্তব্য কতগুলি ছিল যখন সংবিধান কার্যকরী হয়েছিল? মৌলিক কর্তব্য কিন্তু 0, মানে মৌলিক কর্তব্য একটাও ছিল না। এটিকে যোগ করা হয়েছে 1976 সালের 44th অ্যামেন্ডমেন্টের দ্বারা। তাহলে এটা উত্তর কত হবে? 10টা নয়, 11টা নয়, 7টা নয়। 7টা তো মৌলিক অধিকার ছিল, কোনটা হবে? কোনোটিই নয়। লোকসভায় সদস্য হওয়ার জন্য ন্যূনতম বয়স কত বছর হওয়া প্রয়োজন? লোকসভা সদস্য হওয়ার জন্য কত বছর বয়স থাকতে হবে? 18, 21, 25, 30। উত্তর কি? লোকসভা সদস্য হওয়ার জন্য বয়স দরকার হচ্ছে 25 বছর। আচ্ছা, এবার একটু বলে দিই, যেহেতু 18 বছর কি? 18 বছর ন্যূনতম ভোট দেওয়ার বয়স হচ্ছে 18 বছর। 21 বছর কি? পঞ্চায়েতের সদস্য হওয়ার জন্য 21 বছর। আর 30 বছর কি? 30 বছর হচ্ছে রাজ্যসভার সদস্য হওয়ার জন্য 30 বছর। যদি প্রশ্ন আসে যে সবথেকে কম বয়স্ক প্রধানমন্ত্রী কে ছিলেন? উত্তরটা কি? উত্তর হচ্ছে আমাদের রাজীব গান্ধী সবথেকে কম বয়স্ক প্রধানমন্ত্রী। নেক্সট, কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে ভোটাধিকারের বয়স 21 থেকে কমিয়ে 18 করা হয়েছে? উত্তর কি? 42তম, 44তম, 61তম, 73তম। উত্তর হচ্ছে 61তম। 61তম সংশোধনী দ্বারা ভোট দেওয়ার বয়স 21 থেকে 18 করা হয়েছে। এটা কত সালে করা হয়েছিল? 61তম 1989-এ। আর ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া 1989 সাল পর্যন্ত কিন্তু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার একজনই মেম্বার ছিল, কিন্তু যখনই ভোট দেওয়ার বয়স কমিয়ে দিল তখনই এর আরও 2টো মেম্বার বাড়িয়ে দিল। তাহলে তোমাদের যদি প্রশ্ন আসে যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বর্তমানে এর কতজন সদস্য থাকে? একজন প্রধান থাকে, চিফ ইলেকশন কমিশন, আর 2জন অ্যাসিস্ট্যান্ট থাকে, ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া। নেক্সট, পণ্ডিত রবিশঙ্কর কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? এটা কিন্তু প্রত্যেকটি পরীক্ষায় আসে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে উত্তর হচ্ছে সেতার। নেক্সট, ওস্তাদ জাকির হোসেন কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? উত্তর কি? তবলা। ওস্তাদ জাকির হোসেন কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? তবলা। আচ্ছা, এখানে একটু বলে রাখি যে এই ওস্তাদ জাকির হোসেনের যিনি পিতা, তিনি ছিলেন কে? আল্লাহ রাখা। তিনিও কিন্তু একজন তবলা বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিলেন। নেক্সট প্রশ্ন,
হরিপ্রসাদ চৌরাসিয়া কোন বাদ্যযন্ত্র বাজাতেন, মানে কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত আর কি সানাই, বাঁশি, সরোদ, সন্তুর। উত্তর হচ্ছে বাঁশি। পান্নালাল ঘোষ, পান্নালাল ঘোষ, প্রশ্ন আছে পান্নালাল ঘোষ কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত, এটা উত্তর কিন্তু বাঁশি। নেক্সট প্রশ্ন, পণ্ডিত শিবকুমার শর্মা কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিলেন, পণ্ডিত শিবকুমার শর্মা কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিলেন, এটা প্রত্যেকটি পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে। উত্তর কি সন্তুর। আচ্ছা, আর কোনো প্রশ্ন নেই। থ্যাংক ইউ। এই পিডিএফটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে ডাউনলোড করে নাও, লিঙ্ক নিচে দেওয়া আছে। আর আমাদের চ্যানেলটি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।